বস্তুচালক বিজ্ঞানের প্রথম যেটা দিয়ে শুরু করতেছি আমরা সেটা হচ্ছে এনতম উজ্জ্বল ডোরা। দেখো এনতম উজ্জ্বল ডোরার বিন্দু দূরত্ব আমরা সবাই জানি। এনতম উজ্জ্বল ডোরার বিন্দু দূরত্ব হচ্ছে xn সমান হচ্ছে n ল্যামডা ডি বাই a। n ল্যামডা ডি বাই a। এখানে আমরা n জানি, n হচ্ছে ডোরার ক্রম সংখ্যা, কততম ডোরা, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, আলোর তরঙ্গ দৈর্ঘ্য, ডি হচ্ছে কি চির মানে পর্দার দূরত্ব, ডি হচ্ছে পর্দার দূরত্ব, আর a হচ্ছে এখানে দুইটা উৎসের দূরত্ব। আমরা ব্যতিচার করতেছি, আলোর ব্যতিচার, ঠিক আছে। আচ্ছা, তো পরপর দুইটি উজ্জ্বল ডোরের মধ্যবর্তী দূরত্ব কত? পরপর দুইটা উজ্জ্বল ডোরের মধ্যবর্তী দূরত্ব xn হচ্ছে n ল্যামডা ডি বাই a। পরপর দুইটা উজ্জ্বল বা অন্ধকার ডোরার দূরত্ব, দুইটা উজ্জ্বল বা অন্ধকার ডোরার দূরত্ব হচ্ছে ল্যামডা ডি বাই a। এইটাকে কিন্তু আমরা ডোরার ব্যবধান বলি। কি বলি এটাকে? ডোরার ব্যবধান। এটার নাম কি? ডোরার ব্যবধান কিন্তু বলি আমরা। এখন আমি কেন এগুলো করাচ্ছি, কারণ এইখান থেকে ডিরেক্ট সূত্র দিয়ে ম্যাথ আসবে না। এখন কিভাবে প্রশ্ন আসবে এখান থেকে দেখো, আমি দেখাচ্ছি। আচ্ছা, ডোরার প্রস্থটা দেখো, ডোরার ব্যবধান গেল, তাহলে ডোরার প্রস্থ সূত্র হচ্ছে, ডোরার প্রস্থকে আমরা প্রকাশ করি, এটা তো ডোরার ব্যবধান বিটা, ডোরার ব্যবধান বিটা, আর ডোরার প্রস্থ হচ্ছে বি, পি হচ্ছে ল্যামডা ডি বাই 2a, ল্যামডা ডি বাই 2a, অর্থাৎ ডোরার প্রস্থ ডোরার ব্যবধানের অর্ধেক। ডোরার প্রস্থ ডোরার ব্যবধানের অর্ধেক, এটা কিন্তু অ্যাডমিশন টেস্টে আসছে। আমি আবার বলছি, ডোরার প্রস্থ ডোরার ব্যবধানের অর্ধেক, কারণ ডোরার ব্যবধান হচ্ছে ল্যামডা ডি বাই a আর ডোরার প্রস্থ হচ্ছে ল্যামডা ডি বাই 2a, তাই না? অর্থাৎ ডোরার ব্যবধান ডোরার প্রস্থের দ্বিগুণ, ডোরার ব্যবধান ডোরার প্রস্থের দ্বিগুণ, আর ডোরার প্রস্থ ডোরার ব্যবধানের অর্ধেক। উল্টা পাল্টা লাগায় না, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। এখন আমরা এখানে কি করব দেখো, এই দুটো দেখো, ডোরার ব্যবধান কয়টা বিষয়ের উপর নির্ভর করে দেখো। ডোরার ব্যবধান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভরশীল। ডোরার ব্যবধান বিটা, এটাকে আমরা বিটা দিয়ে লিখতে পারি যে ডোরার ব্যবধান বিটা দেখো কার উপর নির্ভরশীল? ডোরার ব্যবধান বিটা আলোর তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভরশীল, আলোর তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভরশীল, অর্থাৎ আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সমানুপাতিক। ডোরার ব্যবধান বিটা চিরের মধ্যবর্তী দূরত্বের, চির দ্বয়ের মধ্যে, অর্থাৎ পর্দা, চির এবং পর্দার মধ্যবর্তী দূরত্বের সমানুপাতিক। চির এবং পর্দার মধ্যবর্তী দূরত্বের সমানুপাতিক। আরেকটা দেখো এখানে কি আছে? a আছে, অর্থাৎ ডোরার ব্যবধান কার? উৎসদের চির দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। চির মানে দুটো উৎস থাকে না, ব্যতিচার দুটো উৎস, এই ধরো একটা উৎস থাকে এটা, আরেকটা এখানে থাকে ধরো, তাহলে এই যে দুটো উৎস থাকে, এই যে দুইটা ফাঁকা, এইখান থেকে এই যে এটাই হচ্ছে আমাদের a, মানে চির দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। অর্থাৎ আমরা বলতে পারি ডোরার ব্যবধান চির দ্বয়ের মধ্যবর্তী দূরত্বের ব্যস্তনমাত্রিক, চির দ্বয়ের মধ্যবর্তী দূরত্বের ব্যস্তনমাত্রিক। তাহলে এই যে সম্পর্কগুলো দিয়ে তোমার ম্যাথ করতে হবে, ঠিক আছে? কারণ এখানে যে কোনটা ধ্রুব রেখে অন্য দুইটার পরিবর্তন চাইতে পারে, বুঝতে পারছো? এখানে যে কোনো দুইটা, এটা স্থির রেখে এই দুইটা বলতে পারে যে যদি এটা কেমন আসে, যে যদি চির দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করে, চির দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করে, হ্যাঁ, পর্দার দূরত্ব অর্ধেক করা হয়, তাহলে ডোরার প্রস্থ কত? অথবা এটা এইভাবে বলতে পারে যে তরঙ্গ দৈর্ঘ্য অর্ধেক করে যদি চির দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হয়, তাহলে ডোরার ব্যবধান কত? এরকম ভাবে প্রশ্ন আসতে পারে। তো এই দুইটা সূত্রতে ম্যাথ প্র্যাকটিস করবা, খুবই ইম্পর্টেন্ট এই দুইটা সূত্র, ঠিক আছে? আচ্ছা, পরে দেখো, এই অধ্যায়ে বেশি তথ্য নেই। আচ্ছা, সেম ভাবে তোমরা কিন্তু ডোরার প্রস্থের সম্পর্ক কিন্তু একই, ডোরার প্রস্থে যে কথা, ডোরার ব্যবধানে কিন্তু সম্পর্ক একই রকম। আচ্ছা, এখন আমরা একটু দেখি ডোরার প্রস্থ বি, ডোরার ব্যবধান। এখানে একটা কথা আছে, শোনো, ডোরার প্রস্থ বা ডোরার ব্যবধান ক্রম সংখ্যার উপর নির্ভর করে না। এই যে n আছে না, n, আমরা তো সূত্রটা দেখছি যে বিটা সমান কি দেখছি? ল্যামডা ডি বাই a, আবার আমরা দেখছি b সমান, ডোরার প্রস্থ b সমান দেখছি ল্যামডা ডি বাই 2a। তাহলে এখানে কি n আছে? দেখো তো n নাই। এর অর্থ হচ্ছে ডোরার ব্যবধান বা ডোরার প্রস্থ ক্রম সংখ্যা n এর উপর নির্ভর করে না। ডোরার ব্যবধান বা ডোরার প্রস্থ ক্রম সংখ্যা n এর উপর নির্ভর করে না। অর্থাৎ তুমি যদি ক্রম পরিবর্তন করো, তারপরে ডোরার ব্যবধান একই থাকবে। তুমি ক্রমের পরিবর্তন করে যদি 1 2 3 4 5 প্রত্যেক ক্ষেত্রে ডোরার ব্যবধানটা কিন্তু তোমার একই থেকে যাবে, অথবা ডোরার প্রস্থটা কিন্তু একই থেকে যাবে। আচ্ছা, অন্ধকার বা উজ্জ্বল ডোরার প্রস্থ সমান, এটা মনে রাখবা। এই ক্ষেত্রে বিশেষ করে অন্ধকার ডোরা এবং উজ্জ্বল ডোরা দুইটার প্রস্থই কিন্তু সমান হবে। আচ্ছা, এবার আসি তোমার আমরা দশা পার্থক্যটা দেখো। দশা পার্থক্য আমরা জানি, দশা পার্থক্য হচ্ছে এটা দিয়ে ম্যাথ আসে, এটাও শিখবে, এটা দিয়ে ম্যাথ আসে 2 পাই বাই ল্যামডা, ল্যামডা এটা হচ্ছে ডেল্টা, এটা ডেল্টা হচ্ছে পথ পার্থক্য, মনে রাখবা।
এটা দশা পার্থক্য, এটা হচ্ছে পথ পার্থক্য। 2 পাই বাই ল্যামডা ইনটু পথ পার্থক্য। এই সূত্র দিয়ে ম্যাথ প্র্যাকটিস করবা, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা দিয়ে ম্যাথ করবা, ঠিক আছে? দু একটা ম্যাথ দেখে যাবে। আচ্ছা, এখন আমরা একটু জানি গঠনমূলক ব্যতিচারের শর্ত কি। গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে আমরা জানি পথ পার্থক্য হচ্ছে ডেল এক্স ইকুয়াল টু হচ্ছে n ল্যামডা। আমরা জানি যে গঠনমূলক ব্যতিচারের শর্ত হচ্ছে পথ পার্থক্য হচ্ছে n ল্যামডা। কখন এই গঠনমূলক ব্যতিচার কখন হবে? যখন দেখা যাবে বিস্তার হবে কি, লব্ধি বিস্তার হবে কি, যে কোনো একটা তরঙ্গের বিস্তারের দ্বিগুণ। ধরো যে দুইটা তরঙ্গ আছে, একটা তরঙ্গে প্রতিটা তরঙ্গের বিস্তার হচ্ছে a, লব্ধি বিস্তার হবে যখন 2a হবে, অর্থাৎ সমদশায় মিলিত হবে। যখন দুইটা তরঙ্গ পরস্পর সমদশায় মিলিত হবে তখন লব্ধি বিস্তার হবে দ্বিগুণ, লব্ধি বিস্তার হবে কি দ্বিগুণ, আর তখনই গঠনমূলক ব্যতিচার দেখা যাবে। আর সেই গঠনমূলক ব্যতিচারে তোমার এখানে পথ পার্থক্য হবে ল্যামডা n ল্যামডা। পথ পার্থক্য কত হবে? n ল্যামডা। তো দংশাত্মক ব্যতিচারের শর্ত কি? দংশাত্মক ব্যতিচারের ক্ষেত্রে এই যে পথ পার্থক্যটা আছে, এই পথ পার্থক্যটা হবে তোমার 2n - 1 ইনটু ল্যামডা বাই 2। দেখো গঠনমূলক ব্যতিচারের শর্ত এটা, দংশাত্মক ব্যতিচারের শর্ত। আর এটা কখন হবে? যখন দুটো তরঙ্গ বিপরীত দশায় মিলিত হবে, অর্থাৎ তাদের লব্ধি বিস্তার শূন্য হয়ে যাবে। যখন দুটো তরঙ্গ বিপরীত দশায় মিলিত হবে তখন তাদের লব্ধি বিস্তার কি হবে? শূন্য হবে। আর লব্ধি বিস্তার শূন্য হলে এই ঘটনাটা ঘটবে। এই যে কথাগুলি বলছি, কথাগুলি কিন্তু মাথায় রেখো, হ্যাঁ? তো তীব্রতার সাথে দেখো, তীব্রতা বিস্তারের বর্গের সমানুপাতিক। তাহলে এখান থেকে একটা সূত্র লেখা যায় না, I1 = I2 ইকুয়াল হচ্ছে A2 বাই A1 হোল স্কয়ার। তো তীব্রতা দেখো, তীব্রতা যদি বিস্তার দ্বিগুণ করো তীব্রতা 4 গুণ হবে। বিস্তার যদি দ্বিগুণ করো তীব্রতা 4 গুণ হবে। বিস্তার যদি 2 গুণ করো তীব্রতা কত হবে? 4 গুণ। বিস্তার 3 গুণ করলে তীব্রতা 9 গুণ। বিস্তার 4 গুণ করলে তীব্রতা 16 গুণ হবে। এরকম ভাবে এটা পরিবর্তন হবে, এরকম ভাবে এটা পরিবর্তন হবে। এরপর দেখো, তাহলে এটা গেল আমাদের দংশন। এবার অপবর্তনের ক্ষেত্রে আমরা একটু দেখি। দেখো অপবর্তনের ক্ষেত্রে চরমের শর্ত কি? অপবর্তনের ক্ষেত্রে আমরা চরমের শর্ত জানি, a sin θ সমান 2n + 1 ইনটু ল্যামডা বাই 2। এটা হচ্ছে পথ পার্থক্য। দেখো চরমের পথ পার্থক্য শর্ত, চরমের শর্ত হচ্ছে যে পথ পার্থক্য a sin θ সমান হতে হবে 2n + 1 ইনটু ল্যামডা বাই 2। এটা হচ্ছে অপবর্তনের ক্ষেত্রে। আর অবমের ক্ষেত্রে শর্ত হচ্ছে a sin θ সমান হচ্ছে n ল্যামডা। দেখো এটা হচ্ছে পথ পার্থক্য। তো অপবর্তনের ক্ষেত্রে পথ পার্থক্য a sin θ সমান 2n + 1 ইনটু ল্যামডা বাই 2, আর অবমের ক্ষেত্রে হচ্ছে a sin θ ল্যামডা n ল্যামডা, a sin θ n ল্যামডা। ঠিক আছে? এখন এই সূত্র দুটো মনে রাখতে হবে। এই দুইটা দিয়ে কি করবে? এই দুইটা দিয়ে ম্যাথ করা লাগবে না, সূত্র দুটো মনে রাখবা, এইটা হচ্ছে মেইন কথা। আরেকটা বিষয় মনে রাখবা, এখানে ক্রমসংখ্যা তরঙ্গ দৈর্ঘ্যের কিন্তু ব্যস্ত নাও নেই, ক্রমসংখ্যা তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্ত নাও নেই। আচ্ছা, এবার দেখো একক ছিরের অপবর্তনের বৈশিষ্ট্য। একক ছিরের অপবর্তনের বৈশিষ্ট্য, এটা ইম্পর্টেন্ট আছে। দেখো ডোরার প্রস্থ কখনো ছিরের অপবর্তনের ক্ষেত্রে ডোরার প্রস্থ কখনো সমান হবে না। ব্যতিচারে ডোরার প্রস্থ সমান হয়, কিন্তু অপবর্তনে ডোরার প্রস্থ কখনো সমান হবে না। 2, অবঙ্গলু সম্পূর্ণ অন্ধকার হয় না। ব্যতিচার ক্ষেত্রে যে অবঙ্গলু হবে সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে অন্ধকার হয়ে যায়। উজ্জ্বল মানে পুরোপুরিভাবে উজ্জ্বল, আর অন্ধকার মানে একদম পুরোপুরিভাবেই অন্ধকার। ঠিক আছে? কিন্তু অপবর্তনের ক্ষেত্রে যে অন্ধকার বা অবংটা তৈরি হবে সেইখানে পুরোপুরিভাবে তোমার অন্ধকার হবে না, কিছু শ্যাডো দেখা যাবে, আবছা দেখা যাবে। চরমগুলোর উজ্জ্বলতা মুখ্য চরম থেকে ক্রমান্বয়ে কমতে থাকবে। চরমগুলো মানে হচ্ছে কেন্দ্রীয় চরম যেটা থাকে সেন্টারে, এটা তো সর্বোচ্চ চরম থাকে। এরপর তুমি যত এদিকে যাইতে থাকবা দেখবা যে এর উজ্জ্বলতা হ্রাস পাবে, আবার এদিকে গেলেও উজ্জ্বলতা ধীরে ধীরে হ্রাস পেতে থাকবে। এটা হচ্ছে বৈশিষ্ট্য। আচ্ছা, অপবর্তন গ্রেটিং এর ক্ষেত্রে কি? দেখো একটা নির্দিষ্ট ক্রমের জন্য অপবর্তন কোণ থিটার মান আলোর তরঙ্গদৈর্ঘ্যের উপর নির্ভরশীল। এটা খুবই, এই লাইনটা মনে রাখবা। একটি নির্দিষ্ট ক্রমের জন্য অপবর্তন কোণ থিটার তরঙ্গদৈর্ঘ্যের উপর নির্ভরশীল। সহজ কথায় অপবর্তন কোণ তরঙ্গদৈর্ঘ্যের উপর নির্ভরশীল। দেখতেই পাচ্ছ। দেখো এই যে অপবর্তন কোণ থিটা, কার উপর নির্ভরশীল? ল্যামডার উপর। দেখো অপবর্তন কোণ থিটা ল্যামডার উপর নির্ভরশীল, এজন্য বলছি অপবর্তন কোণ ল্যামডার উপর নির্ভরশীল। আচ্ছা, যে বর্ণের তরঙ্গদৈর্ঘ্য ছোট তার অপবর্তন কোণ ছোট। একটু মনে রাখবা, তরঙ্গদৈর্ঘ্য যদি ছোট হয়, ল্যামডা যদি ছোট হয়, দেখো ল্যামডা ছোট মানে থিটা ছোট হবে, ল্যামডা বড় মানে থিটা বড়। তার মানে বুঝতেই পারছো যে অপবর্তন কোণ তরঙ্গদৈর্ঘ্যের উপর নির্ভরশীল। যে আলোর তরঙ্গদৈর্ঘ্য ছোট ওই আলোর জন্য অপবর্তন কোণ ছোট, যে আলোর তরঙ্গদৈর্ঘ্য বড় ওই আলোর অপবর্তন কোণটাও
বড় হবে। আচ্ছা, ম্যালাসের সূত্রটা একটু দেখি আমরা। ম্যালাসের সূত্র, বিজ্ঞানী ম্যালাস তোমরা হয়তো চেনো। তো ম্যালাসের একটা সূত্র আছে, সেই সূত্রটাকে আমরা বলি হচ্ছে আই সমানুপাতিক তীব্রতা cos স্কয়ার থিটা। এই দেখো, আই সমানুপাতিক cos স্কয়ার থিটা, এটা হচ্ছে ম্যালাসের সূত্র। এখন এই ম্যালাসের সূত্র কিছু তাৎপর্য আছে, খুবই ইম্পর্টেন্ট তাৎপর্য। তো ম্যালাসের সূত্র তাৎপর্যের মধ্যে একটা দেখো, আমি তল লিখছি, এটা একটা তল, এটা হচ্ছে একটা বিশ্লেষক তল। আবার বলছি, এটা হচ্ছে একটা বিশ্লেষক তল, ঠিক আছে। আর এই তলের মধ্যে যে রেখাগুলো দেখতে পাচ্ছ, এই যে রেখাগুলো তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ, এইগুলোকে বলি আমরা নিঃসরণ তল। এগুলোকে কি বলি আমরা? এই যে রেখাগুলো, এগুলোর নাম হচ্ছে নিঃসরণ তল, নিঃসরণ তল বলি আমরা, ঠিক আছে। আর এই যে টোটালটা, এই টোটালটা হচ্ছে একটা বিশ্লেষক তল। এখন আমরা তো এখানে এরকম টানি, এই একটা নিলাম, ধরো যে এই একটা নিলাম, আবার ধরো যে এই একটা নিলাম, ঠিক আছে। এই যে কোণটা দেখতে পাচ্ছ এখানে, এই যে কোণটা দেখতে পাচ্ছ, এই যে এটার সাথে এখানে যে কোণটা তৈরি হয়েছে এটা। আচ্ছা, তো এইখানে একটা কোণ তৈরি হয়েছে। এখন লক্ষ্য করে দেখো, তো আমরা এখানে কিন্তু একটা বিষয় বলবো, একটা সমবর্তক এবং নিঃসরক। দেখো, সমবর্তক এবং নিঃসরক, তো এইটাই এখানে একটা সমবর্তক আমরা নিয়েছি, তল কল্পনা করতেছি। তো সমবর্তক বিশ্লেষণ নিঃসরণ তল সমান্তরাল করে আই, এই আই সমান হয়ে যাবে তোমার আই নট, আই সমান হবে আই নট। কখন হবে এটা? যখন থিটা 0 হবে। নিঃসরণ তলগুলোর সাথে কি হবে? দেখো, এইটা যে এইটার ক্ষেত্রেই ধরো যে এইটা যেভাবে আছে, এই নিঃসরণ তলটা কিন্তু একইভাবে আছে, সমান্তরালে আছে। তো যদি সমান্তরালে থাকে, যদি সমান্তরাল থাকে, তখন আই হয়ে যাবে আই নট, মানে ম্যাক্সিমাম। তীব্রতা হবে কি? সর্বোচ্চ। তীব্রতা হবে সর্বোচ্চ। কেন সর্বোচ্চ হবে? কারণ cos 0 ডিগ্রি মান 1, কারণ cos 0 ডিগ্রি মান হচ্ছে 1 হয়ে যাবে, ঠিক আছে। তারপর বলছে সমবর্তক এবং বিশ্লেষকের নিঃসরণ তল। সমবর্তক, দেখো সমবর্তক যদি আমরা ধরি, ধরো এটা হচ্ছে সমবর্তক তল, বা এটা হচ্ছে সমবর্তক যদি আমরা ধরি, সমবর্তক এবং নিঃসরক তল, এটা হচ্ছে নিঃসরক তল আর এটা হলো সমবর্তক। তাহলে এই দুইটা যদি মধ্যবর্তী 90 ডিগ্রি হয়, লম্ব হয়, ঠিক আছে। যদি লম্ব হয়, তাহলে এদের যেটা হবে, এর তীব্রতা কত হয়ে যাবে? এর তীব্রতা হবে 0। কারণ তুমি জানো cos 90 ডিগ্রি মান 0, cos 90 ডিগ্রি মান 0 হইলে আয়ের মান 0। তো এগুলো বইয়ে দেয়া আছে, বই থেকে একটু শিখে নিবা, ঠিক আছে। এরপর দেখো, আমরা লাস্টে চলে আসি, শেষ। আর 5 মিনিট অপেক্ষা করো, তাই আমরা শেষ করে ফেলবো। ম্যালাসের সূত্রের তাৎপর্য কিন্তু বলছি, ম্যালাসের সূত্রের তাৎপর্য একটু নিজের বইয়ে দেখবা। তোমরা সেলুসানের বই দেখতে পারো, অথবা তোমরা দেখতে পারো হচ্ছে গোলাম হোসেন প্রামাণিক স্যারের বই। গোলাম হোসেন প্রামাণিক স্যারের বইয়ের মধ্যে এগুলো সুন্দর করে দেয়া আছে, একটু দেখে নিতে পারো। আচ্ছা, এরপর দেখো, এই যে সূত্রটা, এটা অনেকবার আসছে, 1/√μ0 এইটার মান কত? এটার মান হচ্ছে 3 × 10⁹ মিটার পার সেকেন্ড, আলোর বেগ। অর্থাৎ এই দুইটার মান এখানে, এটা কিন্তু মান আছে, μ0 এর কিন্তু একটা মান আছে, μ0 টা 4 × 10⁻7 এটার মান, তাই না? আর ইপসিলন নট এর একটা মান আছে, সেটা হচ্ছে জানো 8.854 × 10⁻12, তাই তো? এই মানগুলি আছে, এককগুলি আছে, এককগুলি এখন মনে নাই, পুরোটা লিখতে পারবো না, এজন্য লিখে নেই সবসময়। এখন অনেক স্পিডে পড়াচ্ছি তো সবকিছু মাথায় আসতেছে না। আচ্ছা দেখো, তাহলে এইটা গেল। এই আলোর এই সূত্রটার সাথে আরেকটা সূত্র আছে, আলোর সূত্র কিন্তু এটাও আছে, যে E/B, অর্থাৎ তড়িৎ। দেখো, এটা হচ্ছে কি জানি আমরা, এটা তড়িৎ ক্ষেত্র এবং এটা চৌম্বক ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের অনুপাত হচ্ছে আলোর বেগ। তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের যে অনুপাতটা, সেটা হচ্ছে কি আলোর বেগের সমান। তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের অনুপাতটাই হচ্ছে কি আলোর বেগের সমান। আর এইটাই হচ্ছে এইটা, একই কথা, ঠিক আছে। আমরা জানি পয়েন্টিং ভেক্টর S, পয়েন্টিং ভেক্টর S বলে জানি μ0 * E × B, μ0 * E × B। এই সূত্র দ্বারা কি বলছি আমরা? দেখো, এখানে এই দুটো দ্বারা যেটা বোঝায়, দুইটা তাৎপর্য কি, যে E সবসময় B এর উপর লম্ব, বা B সবসময় E এর উপর লম্ব। তুই যেটাই ধরো, E B এর উপর লম্ব অথবা B এর উপর লম্ব, অর্থাৎ এরা পরস্পর লম্বভাবে অবস্থান করে। এবং এদের আরেকটা তাৎপর্য হচ্ছে, এরা সবসময় সমদশায় থাকে। এরা সবসময় লম্বভাবে থাকে, এরা সবসময় সমদশায় থাকে। এরা লম্বভাবে থাকে এবং কি থাকে? এরা সমদশায় থাকে, সমদশায় থাকে এরা। আচ্ছা, এইটা দিয়ে ম্যাথ করবা, ঠিক আছে। এই সূত্র দিয়ে ম্যাথ করবা, যে C সমান B/E, এগুলো দিয়ে ছোটখাটো ম্যাথ আসতে পারে, এটা দিয়ে ম্যাথ করার চেষ্টা করবা। তারের চুম্বক তীব্রতার উৎস হতে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিকভাবে কমতে থাকে। আবার বলছি, তারের চুম্বক তীব্রতা সাধারণত আমরা বলি তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রে মিলে যেটা তৈরি করে, এটা হচ্ছে তারের চুম্বক ক্ষেত্র। আর এই তারের চুম্বক ক্ষেত্রে যে তীব্রতাটা, এটা দূরত্বের সাথে ব্যস্তানুপাতিক হারে কমতে থাকবে। যত দূরে যাবে, সেটা ব্যস্তানুপাতিক হারে কি হবে?
কমতে থাকবে। যেমন কুলম্বের বল দূরত্বের সাথে বর্গের ব্যস্তনতিক হারে কমতে থাকে, এটাও ঠিক বর্গের ব্যস্তনতিক হারে কমতে থাকে। আমি মনে করাই দিচ্ছি, কুলম্বের বলের সূত্র তোমরা জানো যে 1/d²। অর্থাৎ যত তুমি দূরে সরাবা বর্গের ব্যস্তনতিক হারে বলের মানটা কমতে থাকবে। আর এখানে চৌম্বক ক্ষেত্রের যে তীব্রতা আছে, তার চৌম্বক ক্ষেত্রের তীব্রতা এইটাও তোমার দূরত্বের বর্গের ব্যস্তনতিক হারে কমতে থাকবে। আচ্ছা, তারের চৌম্বক তরঙ্গের দ্রুতি আলোর দ্রুতির সমান, এটা মনে রাখবে। তারের চৌম্বক তরঙ্গের দ্রুতিটা কি হয়? সবসময় আলোর দ্রুতির সমান। 1 লাইট ইয়ার সমান কত জানো? 1 লাইট ইয়ার সমান আমরা কি জানি? 9.46 ইনটু হচ্ছে 10^15 মিটার, অথবা 9.46 ইনটু হচ্ছে 10^12 কিলোমিটার। তাহলে এখান থেকে কি করবা? এই অধ্যায় থেকে ব্যতিচার এবং অপবর্তনটা ভালো করে শিখবা। ইয়ং এর ব্যতিচার, ঠিক আছে, ইয়ং এর দ্বিতীয় পরীক্ষা ব্যতিচারের গঠনমূলক ব্যতিচার, দণ্ডাত্মক ব্যতিচার, গঠনমূলক ব্যতিচার, দণ্ডাত্মক ব্যতিচার, আরেকটা কি বললাম? ব্যতিচারের বৈশিষ্ট্য, ইয়ং এর দ্বিতীয় পরীক্ষা আর অপবর্তন। এই টপিকগুলো পড়লেই ভালো করে যদি পড়ো, এখান থেকে প্রশ্ন প্রমাণ করবে ইনশাআল্লাহ। তাহলে আজকে তোমরা কমেন্টে জানাইতে পারো কে কে ক্লাসে আছে, একটু দেখতে চাই। আমার সাথে এখন পর্যন্ত ক্লাসে কে কে আছে একটু কমেন্টে দেখতে চাই। আমি ক্লাসে এখন পর্যন্ত কে কে আছে একটু কমেন্টে দেখতে চাই। একটু কমেন্টে দেখি কে কে আছে। তোমরা সবাই একটু কমেন্ট করো, ফাটাই ফেলো কমেন্ট করে। 3টা অধ্যায় শেষ করলাম, বাকি আছে 4টা অধ্যায়, তাই না? আর 3টা অধ্যায় আমি টার্গেট ছিল, আর 3টা অধ্যায় আজকে শেষ করবো না, কারণ দেখো এই যে পিটার অবস্থা একদম লেগে গেছে, ঘেমে গেছি। তাছাড়া আজকে স্টুডেন্টও কম, তো তোমরা আজকে জানাবা, অন্যদেরকে জানিও, ঠিক আছে? ক্লাসটা আমরা কালকে তো 24 তারিখ, 25 তারিখে নেব রাতে। কালকে নেব না, 25 তারিখ রাতে ক্লাসটা নেব। আধুনিক পদার্থবিজ্ঞান নেব, নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, সেমিকন্ডাক্টর, স্থিরতড়িৎ, 4টা অধ্যায় নেব, ঠিক আছে? তোমরা আগে থেকে জানাই রাখবা 4টা অধ্যায়ের উপর ক্লাস হবে আগামী 25 তারিখ। কালকে 24 তারিখ, 25 তারিখ রাত 10টার সময়। আচ্ছা, সবাই ভালো থেকো তাইলে। আর ভাইয়ের জন্য দোয়া করে, ভাইয়ের জন্য সুস্থ থাকে, আর সুস্থ থাকলে তোমাদের জন্য কাজ করতে পারি। আর তোমাদের যে জুনিয়ররা আছে 25 ব্যাচের বা 26 ব্যাচের, ওদেরকে সবসময় মেনশন দিয়ে রাখো, কারণ ওরাও যেন আমার সুযোগটা, আমি যে ফ্রি ক্লাসগুলো নেই এগুলোর জন্য তারাও করতে পারে। সবসময় তাদেরকে মেনশন দিয়ে দিও, তারা ধীরে ধীরে চিনবে, তারপর তো ক্লাস করবে, তাই না? তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।